গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। দেশে বিদেশে। লেখক সৈয়দ মুজতবা আলী। পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হলো। আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই। পেশাওয়ার পৌঁছে আবার নতুন স্ট্যাম্পের প্রয়োজন, সেও আবার 3 দিন পরে নাকচ হয়ে যায়। খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত। আবার এই 3 দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে যদি ইতিমধ্যে কোনো বখেরা লেগে গিয়ে থাকে। সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরছি, এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোকে ভর্তি কতকগুলো বাস পশ্চিম দিকে যাচ্ছে। আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, এগুলো কোথায় যাচ্ছে? তিনি ধমক দিয়ে বললেন, এগুলো কাবুল যায় না। তারপর অন্য কথা পারবার জন্য বললেন, বাংলাদেশের একটা গল্প বলুন না। আমি মনে মনে বললুম, আচ্ছা তবে শোনো। বাইরে বললুম, গল্প বলা আমার আসে না, তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি, সেইটে আপনাকে বলছি, শুনুন। এখানে যেরকম সব কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে, কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালির হাতে। আর বাঙালি যখন ব্যবসা করে তখন তার কায়দাও আজব। আমি তখন ইলিয়ট রোডে থাকতুম। সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের, মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি, ব্যাস। তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুলল। লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে। স্থির করলুম সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে পেট্রোনাইজ করতে হবে। জোর গরম পড়েছে, বেলা 2টো, শহরে চরকিবাজির মতো ঘুরতে হয়েছে। দেদার সাবান চোখে পড়েছে কিন্তু কিনিনি। ভদ্রলোকের ছেলেকে পেট্রোনাইজ করতে হবে। ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। পাখিটা খাঁচায় ঘুমোচ্ছে, ঘড়িটা পর্যন্ত সেই যে 12টায় ঘুমিয়ে পড়েছিল এখনো জাগেনি। আমি মোলায়েম সুরে বললুম, ও মশাই মশাই। ফের ডাকলুম, ও সাহেব সাহেব। কোনো সারা শব্দ নেই। বেজায় গরম, আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে। এবার চেঁচিয়ে বললুম, ও মশাই ও সাহেব। ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো 2টি রাঙা টকটকে চোখ সিকিটা খুলে বললেন, আজ্ঞে। তারপর ফের চোখ বন্ধ করলেন। আমি বললুম, সাবান আছে? পামোলিভ সাবান? চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন, না। আমি বললুম, সে কি কথা? ওই তো রয়েছে শোকেসে। ও বিক্রির না। তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম, পাঠানরাও বুঝি এই রকম ব্যবসা করে? তিনি তো খুব খানিকক্ষণ ধরে হাসলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কেন বলুন তো? আমি উত্তর দিলুম, ওই যে বললেন এসব বাস কাবুল যায় না। এবার আহমদ আলী থমকে দাঁড়ালেন। দেওয়ালের দিকে ঘুরে কোমরে 2 হাত দিয়ে অনেকক্ষণ ঠা ঠা করে হাসলেন। সে তো হাসি নয়, হাসির ধমক। আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তাঁর হাসি থামবে। উত্তর দিলেন, ভালো। বললেন, এসব বাস খাইবার পাস অবধি গিয়েই ব্যাস। আমি শুধালুম, এই সামান্য রসিকতায় আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে? কেন পারবো না? হাসি কি আর গল্পে ঠাসা থাকে? হাসি থাকে খুঁজ দিলে। আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা বেঁধে থাকে? রাইফেলে নয়, বুকের খুনে। একটা গল্প শুনবেন? ওই দেখছেন হোথায় চায়ের দোকানি বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে, চলুন না। পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্র্যাট। নির্জলা টাঙ্গাওয়ালা বিড়িওয়ালার চায়ের দোকান। আহমদ আলী তাঁর বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির উপর ভর দিয়ে বসলেন। আমি আমার তনুখানা যেখানে খুশি রাখলুম। বললেন, ওমর খৈয়ামের
এক রাত্রে বড্ড নেশা পেয়েছে, কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন 5খানা রুবায়াত শেষ না করে উঠবেন না। জানেন তো কিরকম ঠাস বুননির কবিতা। শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে এলো। মদের দোকানে যখন পৌঁছলেন তখন ভোর হব হব হুঙ্কার দিয়ে বললেন, নিয়ে এসো তো হে এক পাত্তর উৎকৃষ্ট সিরাজি। মদওয়ালা কাচুমাচু হয়ে বলল, হুজুর এত দেরিতে এসেছেন? রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে। ওমর নরম হয়ে বললেন, সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না। মদওয়ালা বললেন, শরম কি বাত, কিচ্ছু নেই হুজুর। ওমর বললেন, পরোয়া নদারাদ, ওই যেসব এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি যাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও দিকিনি। নেশার জিম্মাদারি আমার। হিম্মতের জিম্মাদারি, হাসির জিম্মাদারি, নেশার জিম্মাদারি কিসে কার, সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান। তাঁর ব্রাত্যদোষ তিনি 3 মাস লাহোরে কাটিয়েছিলেন, রমজান খান। আমি আহমদ আলীকে আঙুল দিয়ে দেখালুম, আর যাই কোথায়, ও রমজান খান জানেমান, বারাদারেমান, এদিকে এসো। আমাকে তম্বি করে বললেন, আশ্চর্য লোক, আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন এই গরমে? লোকটা সর্দি গর্মি হয়ে মারা যেত না? আল্লাহ রসুলের ডর ভয় নেই? রমজান খান এসে বললেন, ভগ্নিপতির অসুখ, তার করতে যাচ্ছি বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন। আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন, হবে হবে, সব হবে। টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি, 2-4 ঘন্টায় ক্ষয়ে যাবে না। সুখবর শোনো। সৈয়দ সাহেব একখানা বহুত উমদা গল্প পেশ করেছেন বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমেটো সস আর উস্তার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন। বারে বারে বলেন, ও সাবান বিক্কিরির না, এ বাস কাবুল যায় না। এ যেন বাংলাদেশের পূব আকাশে সূর্যোদয় আর পেশাওয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল, হুবহু একই রং। রমজান খান বললেন, তা তো বুঝলুম, কিন্তু বাঙালি আর পাঠানে একটা জায়গায় সখ্ত গরমিল আছে। আমি শুধালুম, কিসে? রমজান খান বললেন, আমি সিন্ধু নদ পেরিয়ে আহমদ আলীর পাক নজরে যে মহাপাপ করেছি, এটা সেই সিন্ধু পারের কাহিনী। তবে আটকের কাছে নয়, অনেক দক্ষিণে। সেখানে সিন্ধু বেশ চওড়া। তারই বালুচরে বসে দুপুর রোদে 8 জন পাঠান ঘামছে। উট ভাড়া দিয়ে তারা 96 টাকা পেয়েছে, কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাঁটোয়ারা করতে পারছে না। কখনো কারো হিস্সায় কম পড়ে যায়, কখনো কিছু টাকা উপরি থেকে যায়। ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে, হিসেব মিলছে না, ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষি হয়ে গলাও চড়ছে। এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুঁটুলি হাতে করে যাচ্ছে। সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল এপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিয়ে যেতে। বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহান্নাত তার সইবে না, আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল। 4 কুড়ি 10 ও তার উপরে 6 টাকা, আর হিস্সেদার 8 জন। বেনে বলল, 12 টাকা করে নাও। পাঠানরা চেঁচিয়ে বলল, তুই একটু সবুর কর, আমরা দেখে নিচ্ছি বখরা ঠিক ঠিক মেলে কিনা। মিলে গেল, সবাই অবাক। তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল, এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম, হিসেব মিলল না, এখন মিলল কি করে? বেটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে। ওপার থেকে সে যখন হিসেব মেলাতে পারে, তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতেও পারে। পাকড়ো শালাকো। রমজান খান বললেন, বুঝতেই পারছেন পরোপকার করতে গিয়ে বেনের পুর অবস্থা। ভাগ্যিস সিন্ধু সেখানে চওড়া এবং বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোড়ার চেয়েও তেজে। সে যাত্রা বেনে বেঁচে গেল। আমি বললুম, গল্পটি উপাদেয়,
কিন্তু বাঙালির সঙ্গে মিল গড়মিলের এতে আছে কোন চিজ? রমজান খান বললেন, বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চূড়োয় চড়তে গিয়ে খামোখা জান না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি ওই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। আমি বললুম, হ্যাঁ, কিন্তু নাম হয়েছে ইংরেজের। আহমদ আলী শুধালেন, তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে? আমি অনেকক্ষণ ধরে ঘাড় চুলকে বললুম, সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে। তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি। রমজান খান উষ্মা দেখিয়ে বললেন, কিন্তু মারা উচিত ছিল। আমি বললুম, কিন্তু একটু সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল। নামকরণ যখন হয়, শিকদার তখন কলকাতায় আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন। পাল্লাটা। পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হাঁ হাঁ করে উঠলেন, শুধালেন, তার মানে? তবে কি ও লোকটার তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি? আমি বললুম, না। কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন? এই আপনাদের ভাই বেরাদরি কতবার কাবুল দখল করেছেন আমার ঠিক স্মরণ নেই, কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারেই ইংরেজের। আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে, নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জ্বালার মতো মোটা মোটা মেডেল পরে ঢেকেছে। এই গেলবারে যখন দুখানা আকবরশাহী কামান আর তিনখানা জাহাঙ্গীরি বন্দুক দিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন, তখন ইংরেজ তামাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেব্বাবাজিতেই তারা লড়াই হারল? রমজান খান বললেন, বাঙালি এত খবর রাখে কেন? আমি বললুম, কিছু যদি মনে না করেন আর গোস্তাকি বেয়াদবি মাপ করেন, তবে সবিনয় নিবেদন, আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই। দুজনেই চুপ করে শুনলেন। তারপর আহমদ আলী বললেন, সৈয়দ সাহেব, কিছু মনে করবেন না। আপনারা বোমা মারেন, রাজনৈতিক আন্দোলন চালান, ইংরেজ আপনাদের ভয়ও করে। এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন। কিন্তু বলুন তো, যেদিন দুনিয়ার কেউ জানত না ফ্রন্টিয়ার বলে এক ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে, সেদিন ইংরেজ তাদের মেরে শেষ করে দিত না যদি পারত? ফসল ফলে না, মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না। এক ফোঁটা জলের জন্য ভোর হবার 3 ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয়। এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান, কত যুগ ধরে, কত শতাব্দী ধরে কে জানে। সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায়, তখন তার হাতছানি পাঠান দেখেনি? পূর্বইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে। আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে, যায়নি শুধু মূর্খ আফ্রিদি মোমন্দ। লড়াই করে যখন ইংরেজ এদেশকে উচ্ছেদ করতে পারল না, তখন সে প্রলোভন দেখায়নি? লাখ লাখ লোক পল্টনে ঢুকল, ইংরেজের ঝান্ডা এদেশে উড়ল বটে, কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম। আর পল্টনে না ঢুকে পাঠান করতই বা কি? পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না পল্টনের দরওয়াজা খোলা, অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়োর রুটি কাটতে চায়নি, বৌঝিকে বিদেশি হারাম কাপড় পরাতে চায়নি। শাহানশাহ বাদশাহ দিন দুনিয়ার মালিক দিল্লির তখ্তনশীন সরকারি আলা যখন হিন্দুস্থানের গরম বরদাস্ত না করতে পেরে এদেশ হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহর যেতেন, পাঠান তখন তাকে একবার তসলিম দিতে আসত। শাহানশাহ খুশ, পাঠান তর। বাদশাহের
মীর বক্সি পিছনের তানজাম থেকে মুঠা মুঠা আশরাফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন। জিন্দাবাদ শাহানশাহ, জাহাপানা চিৎকার খাইবারের দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুদাতালার পাদানে গিয়ে যখন পৌঁছত, তখন সে প্রশংসা ধ্বনি লক্ষ কণ্ঠের নয়, কোটি কোটি কণ্ঠের। সে আশরফি আজ নেই। পর্বত গাত্রে প্রশংসা রব প্রতিধ্বনিত হয় না, কিন্তু ওই পাথরের টুকরোগুলো পাষাণ পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনো স্বাধীন রেখেছে, তাই তার নাম এখনো নো ম্যানস ল্যান্ড। পাঠান আর কি করতে পারত বলুন? আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম, আমি সে অর্থে কথাটা বলিনি। আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম, এবং তাঁরাও কিছু কম করেননি। তাঁরা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমানুল্লাহর বিরুদ্ধে লড়ত। আহমদ আলী বললেন, ভদ্র সন্তানদের কথা বাদ দিন। এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মরে ভূত হয়ে আজরাইলের দপ্তরে গিয়ে হাজিরা দেয়, ততই মঙ্গল। রমজান খান আপত্তি জানিয়ে বললেন, ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীদের লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না। সময় যেদিন আসবে, তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন। আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালুম। আহমদ আলী বললেন, আমি সব কথা ভালো করে শুনতে পাইনে। একটু কালা। ক্ষুদাতালাকে অসংখ্য ধন্যবাদ।